আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যেই শক্তিশালী বিস্ফোরণের দৃশ্য দেখছেন, এটি ইসরায়েলের ভেতর অবস্থিত যে বেথ সেমেস নামক শহর রয়েছে তার কাছে শনিবার রাতের দিকে এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে, একেবারে মধ্যরাতের দিকে। এই বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের বিশাল শিখা, ধোঁয়ার কুণ্ডলীর ভিডিও ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা এবং আন্তর্জাতিক মহলে তীব্র আতঙ্ক এবং জল্পনা তৈরি হয়। অনেকে এটিকে ক্ষেপণাস্ত্র হামলা বা বড় দুর্ঘটনা মনে করেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনার পর ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন প্রতিষ্ঠান তোমার একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়। তারা তাদের বক্তব্যে জানায় এটি কোনো আকস্মিক দুর্ঘটনা বা হামলা ছিল না, বরং এটি ছিল পূর্ব পরিকল্পিত নিয়ন্ত্রিত পরীক্ষা, যা তাদের নিজস্ব একটি যে টেস্ট গ্রাউন্ড বা পরীক্ষামূলক ঘাঁটি রয়েছে তার সূচি অনুযায়ী চালানো হয়েছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ইসরায়েলের এই কোম্পানি তোমার ইসরায়েলের জন্য রকেট এবং ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন তৈরি করে এবং এর উন্নয়ন কাজ করে। রকেট ইঞ্জিনের পরিকল্পিত বিস্ফোরণ শব্দটি সাধারণ মানুষের মনে বিভ্রান্ত তৈরি করাটাই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, কেউ কেন কোটি টাকার রকেট ইঞ্জিন ইচ্ছে করে উড়িয়ে দেবে? আসলে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং সামরিক গবেষণার ভাষায় নিয়ন্ত্রিত পরীক্ষা সাধারণ মানুষের চোখে ভয়াবহ বিস্ফোরণ। দেখুন, একটি গাড়ির ব্যাপক প্রোডাকশনের পূর্বে ঠিক যেইভাবে গাড়ির বিভিন্ন পরীক্ষা করা হয়, রকেটের ইঞ্জিনের ক্ষেত্রেও একই ধরনের। রকেট ইঞ্জিনকে শক্তিশালীভাবে বেঁধে রেখে এর ভেতরে যে জ্বালানি থাকে তার একে একে বিভিন্ন পরীক্ষা করা হয়। ইঞ্জিনিয়াররা অনেক সময় ইচ্ছে করেই একটি রকেট কেসিং বা জ্বালানি ট্যাঙ্কারের ভেতর চাপ বাড়াতে থাকে, প্রেসার বাড়াতে থাকে, যতক্ষণ পর্যন্ত সেটি বিস্ফোরিত না হয়। এর উদ্দেশ্য হলো ইঞ্জিনটির সর্বোচ্চ চাপ সহ্য করতে কতটুকু পারে তার নিখুঁত যে সীমা রয়েছে বা ব্রেকিং পয়েন্ট রয়েছে তা বের করা। এর মাধ্যমেই কিন্তু মিসাইলের গতি বা মিসাইলের রেঞ্জের বিষয়টা নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক রিপোর্টগুলো নিশ্চিত করছে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা তোমার মূলত দেশটির অতি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন অ্যারো 3 এবং যে সোভিয়েত স্যাটেলাইট লঞ্চার প্রোপেশন রয়েছে সেই সিস্টেমটির ইঞ্জিন এবং জ্বালানি তৈরি করছে। এর মাধ্যমে যদি তারা এটি করতে সফল হয়, তাহলে অ্যারো 4 যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার মিসাইল তারা তৈরি করতে পারবে এবং এই মিসাইলটি 1000 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করতে পারবে এবং তাদের যে সোভিয়েত স্যাটেলাইট প্রোপেলশন সিস্টেম রয়েছে তার মাধ্যমে তারা হাইপারসনিক যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে তার শক্তি অর্জন করার একটি নতুন ধাপে পৌঁছবে। ইসরায়েল বর্তমানে ইরানকে মোকাবেলার জন্য তাদের মিসাইল সক্ষমতা দ্রুত গতিতে বৃদ্ধি করা এবং হাইপারসনিক মিসাইল প্রযুক্তি আয়ত্ত করার যে প্রচেষ্টা করছে তার অংশ হিসাবেই পরিকল্পিতভাবে তারা তাদের এই রকেট ইঞ্জিনের বিস্ফোরণ ঘটিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এমনটাই কিন্তু তথ্য দিচ্ছে। এখানে ইরানের হামলার বিষয় বা অন্যান্য ঘটনার বিষয়ে তেমন যৌক্তিক শক্তিশালী প্রমাণ কম। দেখুন, একদিকে ইসরায়েল যখন নতুন রকেট ইঞ্জিন তৈরির প্রচেষ্টায় প্রচণ্ডভাবে ব্যস্ত, ঠিক চলমান কূটনীতির এমন সময় ইরানকে বাগে আনতে 5টি বড় এবং অত্যন্ত কঠিন শর্ত জুড়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের পক্ষ থেকে দেওয়া শান্তি প্রস্তাবের জবাবে ওয়াশিংটনের এই পাল্টা শর্তগুলো দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো যে ইরানের কাছে 450 কেজি যে 60% পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে সেটি এখন তৃতীয় দেশে নয়, সরাসরি আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে। ইরানকে তার পরিশোধিত এবং কৌশলগত যে শক্তি রয়েছে ইউরেনিয়াম সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং নানান অবরোধের কারণে ইরানের যে অর্থনৈতিক ক্ষতিপূরণ হয়েছে, ইরান সেই ক্ষতিপূরণ দাবি করেছিল। এই নতুন প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই বিপুল পরিমাণের আর্থিক ক্ষতির বিষয়গুলো দিতে সাফ অস্বীকৃতি জানিয়েছে। গত রোববার 17 মে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি বিশেষ প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রশাসনের এই অনমনীয় এবং কঠোর অবস্থানের কারণে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা এখন গভীর অচল অবস্থার দিকে মোড় নিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে সারা পৃথিবীতে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার আটকা পড়ে রয়েছে। কাতারের ভেতরেও কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে প্রাপ্ত 7 বিলিয়ন ডলারের কাছাকাছি আটকা রয়েছে। মোট এই পরিমাণ 20 থেকে 30 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। নতুন শর্তে ইরান শর্তই দিয়েছিল যে এই বিপুল পরিমাণের অর্থ যেগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আটকে রয়েছে, যে কোনো শান্তি আলোচনা শুরু করা বা প্রচেষ্টার সাথে সাথেই এই বিপুল পরিমাণের অর্থের 25% ছাড় দিতে হবে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা কোনো ধরনের অর্থ ছাড় আপাতত দেবে না। দেখুন, 5টি কঠিন শর্তের শেষ শর্তে যুক্তরাষ্ট্র বলছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে চলমান সামরিক সংঘাতের অবসান ঘটার বিষয়টি এই আলোচনার ধারাবাহিকতা ও সফল সমাপ্তির উপর পুরোপুরিভাবে নির্ভরশীল, এমন লিঙ্ক তারা জুড়ে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের নিউজের একটি প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ইরান যদি আমেরিকার সব কয়টি শর্ত মেনেও নেয়, তবুও ইরানের উপর মার্কিন এবং ইসরায়েলি সামরিক আগ্রাসনের স্থায়ী হুমকি পুরোপুরিভাবে বহাল থাকবে। সেখান থেকে কোনোভাবে সরে আসার সুযোগ নেই। মানে এর পূর্বে ইরান যে শর্তগুলো দিয়েছিল যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরানকে কেন্দ্র করে যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো সরিয়ে ফেলতে হবে এবং আগ্রাসী কোনো সামরিক উপস্থিতি করা যাবে না, সেই শর্ত থেকেও কিন্তু এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সরে আসছে। তারা বলছে যে চুক্তির গ্যারান্টার হিসাবে তাদের অবস্থান সব সময়ই কিন্তু আক্রমণাত্মক পরিস্থিতিতে থাকবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সামরিক পদক্ষেপ নিতে পারবেন। ইরানের সঙ্গে যে কোনো সমঝোতা করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কঠিন 5টি শর্ত দেওয়া হয়েছে, ইরানের পক্ষ থেকে সেই 5 দফা যে প্রস্তাব রয়েছে তা প্রত্যাখ্যান করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ থেকে এই যে তথ্য সেটা নিশ্চিত করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র মূলত সামরিক হামলার মাধ্যমে যা আদায় করতে পারেনি, বর্তমানে কূটনীতিকে একটি সস্তার ঢাল বা কভার হিসাবে প্রস্তাব দিয়ে সেগুলোই আদায় করতে চেষ্টা করছে, যেটি তারা সফল হবে না। দেখুন, যুক্তরাষ্ট্র হঠাৎ করেই যে 5 দফা প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইরানের বরাত দিয়ে প্রকাশ হওয়ার পর সামরিক বিশেষজ্ঞরা এমনটাই বলছেন যে যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে কোনো সমাধানের যে বিষয় সেই মুডে আপাতত নেই। তারা সরাসরি সামরিক হামলার মাধ্যমে বা সামরিক শক্তি প্রয়োগ করেই তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। আর এই জন্যই কিন্তু সামরিক উদ্দেশ্যর যে শর্ত রয়েছে সেগুলোই কূটনীতিক ভাষায় তারা সরাসরি প্রচেষ্টা করেছে। যদি কূটনীতিক এই প্রচেষ্টায় তারা সফল হয়, তাহলে সামরিক হামলার ঝুঁকি এবং ক্ষয়ক্ষতির বিষয়গুলো এড়ানো যাবে। যেমনটা ভেনেজুয়েলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা এই কৌশলে তারা কিন্তু অর্জন করেছিল। তবে প্রশ্নটা হচ্ছে, ভেনেজুয়েলার যেই কৌশল কাজে এসেছে ইরানের ক্ষেত্রে হবে কি? বিশেষ করে ইরান এত দীর্ঘ সময় কঠিন পথ পাড়ি দেওয়ার পর তারা এত সহজে এই ধরনের প্রস্তাব মানবে কি? যেটা স্বাভাবিকভাবেই কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে সার্বিকভাবেই শান্তিপূর্ণ পরিস্থিতিতে কোনো সমাধানের বিষয়টা এখন অনেকটাই ক্ষীণ। যে কোনো সামরিক পদক্ষেপ শুরু হওয়া মনে হচ্ছে এখন যেন শুধু সময়ের ব্যাপার। দেখার বিষয়ে চূড়ান্তভাবে দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদক্ষেপ কবে নাগাদ শুরু করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।